আজকে আমরা নিট 2025 সালের যে কেমিস্ট্রির কোশ্চেনগুলো এসেছিল সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। ফার্স্ট যে কোশ্চেনটা ছিল, আইডেন্টিফাই দ্য সুইটেবল রিজিয়ন ফর দ্য ফলোইং কনভার্সন, অর্থাৎ এই কনভার্সনের জন্য উপযুক্ত যে রিয়েজেন্টটা কি হবে সেটা বেছে লিখতে হবে। এখানে বলেছে যে মিথাইল বেনজয়েড থেকে বেনজালডিহাইডে ট্রান্সফর্ম করার কথা, অর্থাৎ একটা এস্টার গ্রুপকে অ্যালডিহাইড গ্রুপে ট্রান্সফর্ম করা। সাধারণত যে রিডিউসিং রেজিয়েন্ট গুলো রয়েছে সেগুলো দ্বারা যখনই একটা এস্টার গ্রুপকে অ্যালডিহাইড গ্রুপে ট্রান্সফর্ম করা হয় সেগুলো 2 নম্বর স্টেপে গিয়ে অ্যালকোহলে ট্রান্সফার হয়ে যায়। তার জন্য 2 নম্বর স্টেপটা যাতে না ফলো আপ হয় তাহলে সেদিকটা লক্ষ্য রাখতে হবে, অর্থাৎ লেস রিঅ্যাক্টিভ রিএজেন্ট দরকার এই কনভার্সনের জন্য। সোডিয়াম বোরোহাইড্রাইড ইন অ্যাসিডিক মিডিয়াম যদি আমরা ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে একটা এস্টার গ্রুপ কিন্তু রিডাকশন টেক পার্ট করবে না, কিন্তু এই যে রিএজেন্টটা সোডিয়াম বোরোহাইড্রাইড ইন অ্যাসিডিক মিডিয়াম এই কেবলমাত্র একটা অ্যালডিহাইড কিংবা কিটোনকে অ্যালকোহলে ট্রান্সফর্ম করতে পারে। সেকেন্ড যেটা রয়েছে হাইড্রোজেন প্যালাডিয়াম বেরিয়াম সালফেট, এটা রোজেনমান রিডাকশনের রিএজেন্ট, অর্থাৎ এই রিএজেন্টটা কেবলমাত্র একটা অ্যাসাইল ক্লোরাইডকে অ্যালডিহাইডে রূপান্তর করতে পারে, একটা এস্টার কিংবা নাইট্রাইল গ্রুপকে অ্যালডিহাইড গ্রুপে ট্রান্সফর্ম করতে পারে না, কারণ এর রিঅ্যাক্টিভিটি কম। থার্ড যে অপশনটা রয়েছে সেটা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইজ ভেরি মাচ স্ট্রং রিএজেন্ট। এইগুলো কিন্তু একটা এস্টার গ্রুপকে, একটা অ্যালডিহাইড গ্রুপকে কিংবা একটা কিটোন গ্রুপকে কিংবা একটা অ্যাসাইল ক্লোরাইড গ্রুপকে করসপন্ডিং অ্যালকোহলে ট্রান্সফর্ম করে দেয়, অর্থাৎ অ্যালডিহাইড গ্রুপে এই রিঅ্যাকশনটা আটকে থাকে না। 4 নম্বর যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে ডাইব্যাল এইচ। ডাইব্যাল এইচ অর্থাৎ ডাই আইসোবিউটাইল অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এটা রিঅ্যাক্টিভিটি প্রচন্ড কম, যার ফলে এটা ভেরি মাচ সিলেক্টিভ রিএজেন্ট। এটা কি করতে পারে, একটা এস্টার গ্রুপকে কিংবা একটা নাইট্রাইল গ্রুপকে কিংবা একটা অ্যাসাইল ক্লোরাইড গ্রুপকে করসপন্ডিং অ্যালডিহাইড গ্রুপে ট্রান্সফর্ম করতে পারে, কিন্তু এই রিএজেন্টের রিঅ্যাক্টিভিটি কম হওয়ার জন্য অ্যালডিহাইড থেকে অ্যালকোহলে ট্রান্সফর্ম করতে পারে না। তাই অপশন 4 is the right answer. Question number 2 বলছে যে the correct order of the decreasing acidity of the following aliphatic acid is। এবার এখানে 4টি অ্যাসিড রয়েছে। ফার্স্ট যে অ্যাসিডটা রয়েছে সেটা হচ্ছে ফর্মিক অ্যাসিড, সেকেন্ড অ্যাসেটিক অ্যাসিড, থার্ড আইসোবিউটাইরিক অ্যাসিড এবং ফোর্থ পাইভ্যালিক অ্যাসিড। এখন যে কোনো একটা অ্যাসিড যখন ডিকার্বক্সিলেশনে যখন আয়োনাইজেশনে টেক পার্ট করে, এভাবে টেক পার্ট করে RCOOH থেকে RCOO মাইনাস প্লাস H প্লাস, অর্থাৎ একটা কার্বক্সিলেট অ্যানায়ন ফরমেশন হয়। এখন এই কার্বক্সিলেট অ্যানায়ন অর্থাৎ এর একটি নেগেটিভ চার্জ আছে, এই নেগেটিভ চার্জটা যদি এই আর গ্রুপে কোনো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে বা এই গ্রুপটি কোনো স্ট্রং ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে তাহলে এটা স্টেবল হবে, কিন্তু ইলেকট্রন ডোনেটিং গ্রুপ মানে প্লাস আই ইফেক্ট যুক্ত গ্রুপ যদি থাকে তাহলে এই কনজুগেট বেসটি আনস্টেবল হয়ে যাবে, তখন কিন্তু অ্যাসিডিটি কমে যাবে। এখানে ফর্মিক অ্যাসিডের ক্ষেত্রে হাইড্রোজেন, অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে মিথাইল গ্রুপ, আইসোবিউটারিক অ্যাসিডের ক্ষেত্রে CH3 2CH এবং তোমার হচ্ছে পাইভ্যালিক অ্যাসিডের ক্ষেত্রে টারসিয়ারি বিউটাইল গ্রুপ, এদের ইলেকট্রন রিলিজিং পাওয়ার লেফট টু রাইট ইনক্রিজ করে, অর্থাৎ এই কার্বক্সিলেট অ্যানায়নকে ডিস্টেবিলাইজ করবে, অর্থাৎ অ্যাসিডিটিটা লেফট টু রাইটে কমে যাবে। তাহলে অর্ডারটা এইরকম হবে, ফর্মিক অ্যাসিডের সব থেকে বেশি এবং পাইভ্যালিক অ্যাসিডের সব থেকে কম, এবং অপশন 1 উইল বি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 তে বলা হচ্ছে কি হুইচ ওয়ান অফ দ্য ফলোইং রিঅ্যাকশন ডাজ নট বিলং টু ল্যাসাইন টেস্ট, অর্থাৎ নিচের কোন রিঅ্যাকশন গুলো ল্যাসাইন টেস্টের মধ্যে পড়ে না। তো ল্যাসাইন টেস্টটা কি না, এটা একটা স্পেশাল টেস্ট, কিসের জন্য, কোন একটা অর্গানিক কম্পাউন্ডের মধ্যে যদি নাইট্রোজেন, সালফার এবং হ্যালোজেন এই স্পেশাল এলিমেন্ট গুলো থাকে সেগুলোর কোয়ালিটেটিভ ডিটেকশনের ক্ষেত্রে কাজে লাগানো হয়। সাধারণত একটা অর্গানিক কম্পাউন্ড কন্টেন্ট দিস এলিমেন্টস, এইগুলোকে সোডিয়াম দ্বারা ফিউজড করা হয় ইন এ ফিউশন টিউব। এবার ফিউশনের পরে সোডিয়াম ঘটিত
লবণ তৈরি হয় যেগুলো জলে দ্রাব্য। এবার সেই সমস্ত লবণের যদি আমরা ডিটেকশন করি তাহলে আমরা বুঝতে পেরে যাব তা ওই কম্পাউন্ডটার মধ্যে নাইট্রোজেন, সালফার অথবা হ্যালোজেন আছে কিনা। নাইট্রোজেন যদি থাকে তাহলে সে সোডিয়াম, কার্বন এবং নাইট্রোজেনের সঙ্গে যুক্ত সোডিয়াম সায়ানাইড। সালফার যদি যুক্ত থাকে তাহলে সোডিয়াম সালফাইড। হ্যালোজেন যদি যুক্ত থাকে তাহলে সোডিয়াম হ্যালাইড। তাহলে এই তিনটি রিয়াকশন কিন্তু ল্যাসাইন টেস্টের অন্তর্গত। অর্থাৎ এখানে যে অপশন গুলো রয়েছে, এখানে 1, 3 এবং 4 অপশন গুলো ল্যাসাইন টেস্টের অন্তর্গত। কিন্তু 2 নম্বর যে অপশনটি রয়েছে এটা একটা মেটালার্জিক্যাল রেডক্স রিয়াকশন, এটা ল্যাসাইন টেস্টের অন্তর্গত নয়। অর্থাৎ অপশন 2 ইজ দা রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন বলেছে ইফ দ্য rate constant of a reaction is 0.03 per second, how much time will take for a 7.2 mole per liter concentration of a reactant to decrease to 0.9 mole per liter inverse। অর্থাৎ এখানে বলা হয়েছে যে একটি রিঅ্যাকশনের রেট কনস্ট্যান্ট 0.03, যার মানে সেকেন্ড ইনভার্স থাকা মানে কি রিঅ্যাকশনটা ফার্স্ট অর্ডার রেট ইকুয়েশনকে ফলো করবে, এবং বলছে যে এই রিঅ্যাকশনটা কত সময় লাগবে এই 7.2 মোল পার লিটার থেকে 0.9 মোল পার লিটারে পৌঁছতে। তো এর জন্য আমরা ফার্স্ট অর্ডার রেট ইকুয়েশন ফলো করব, যেটা হচ্ছে t সমান 2.303 বাই k log r0 বাই r। এখানে k টা রেট কনস্ট্যান্ট, r0 এবং r হচ্ছে ইনিশিয়াল কনসেন্ট্রেশন ও ফাইনাল কনসেন্ট্রেশন রেসপেক্টিভলি। রেট কনস্ট্যান্টের ভ্যালু দেওয়া আছে এবং এখানে log 2 এর ভ্যালু দেওয়া আছে। যদি r0, r এবং k ভ্যালুগুলো আমরা বসিয়ে দিই তাহলে এরকম একটা কেস আসবে যেখানে log 8 আসবে। log 8 কে আমরা log 2 এর আকারে কনভার্ট করতে পারি, কনভার্ট করে আমরা একটা ভ্যালু পাবো, এখানে দেওয়া আছে। তো ফাইনালি আমরা t এর ভ্যালু পাবো 69.3 সেকেন্ড। অর্থাৎ অপশন 3 ইজ দা রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দুটো স্টেটমেন্ট দেওয়া আছে। ফার্স্ট স্টেটমেন্টে বলা আছে এ হাইপোথেটিক্যাল ডাইঅ্যাটমিক মলিকুল উইথ বন্ড অর্ডার 0 ইজ কোয়াইট স্টেবল। অর্থাৎ ফার্স্ট যে অপশনটা দেওয়া আছে সেখানে, ফার্স্ট যে স্টেটমেন্টটা দেওয়া আছে সেখানে বলেছে যে একটা কাল্পনিক দ্বিপরমাণু একটা অণুর কথা বলা আছে যেখানে বন্ড অর্ডার 0 এটা স্থায়ী। এটার ক্ষেত্রে আমরা বলবো যে কোনো একটা অ্যাটম ডাইঅ্যাটমিক যদি হয়, ধরো মনে করো A2 একটা অণু যার মধ্যে কোনো বন্ড নেই, এই ক্রস দ্বারা দেখানো হয়েছে যে কোনো বন্ড নেই, অর্থাৎ এর ক্ষেত্রে বন্ড অর্ডার 0। যেমন ক্ষেত্রে He2 অণু যদি হয়, He2 অণুর বন্ড অর্ডার কত হবে? 0 হবে, এবং সেই অণু কিন্তু এক্সিস্ট করে না। অর্থাৎ কোনো দুটো পরমাণুর মাঝখানে বন্ড অর্ডার যদি 0 হয় তাহলে সেই দুটো পরমাণু যুক্ত অণু এক্সিস্ট করবে না। অর্থাৎ ফার্স্ট স্টেটমেন্ট ইজ ফলস। সেকেন্ড স্টেটমেন্ট বলছে কি অ্যাজ বন্ড অর্ডার ইনক্রিজেস দ্য বন্ড লেংথ ইনক্রিজেস। অর্থাৎ বন্ড অর্ডার বাড়লে বন্ড লেংথ বাড়বে। এখন ঘটনা হচ্ছে বন্ড অর্ডার যত বাড়বে তত দুটো পরমাণু টাইটলি হোল্ড হবে, অর্থাৎ পরমাণু দুটো আরো কাছাকাছি আসবে। অর্থাৎ বন্ড অর্ডার যদি ইনক্রিজ করে তাহলে বন্ড লেংথ কিন্তু ডিক্রিজ করবে। যেমন এখানে কয়েকটা এক্সাম্পল দেওয়া হয়েছে, নাইট্রোজেন, অক্সিজেন O2 মাইনাস এবং O2 2 মাইনাস। এর ক্ষেত্রে বন্ড অর্ডার গুলো 3 to 1.51। এদের মধ্যে নাইট্রোজেনের শর্টেস্ট বন্ড লেংথ রয়েছে কারণ এর হাইয়েস্ট বন্ড অর্ডার রয়েছে, এবং O2 2 মাইনাস অর্থাৎ পারক্সাইড আয়নের বন্ড অর্ডার লোয়েস্ট বন্ড অর্ডার এবং এর কিন্তু লংগেস্ট বন্ড লেংথ রয়েছে। অর্থাৎ অ্যান্সার 4 ইজ দা রাইট অ্যান্সার। অর্থাৎ স্টেটমেন্ট 1 এবং স্টেটমেন্ট 2 বোথ আর ফলস। থ্যাংক ইউ। এর পরের ভিডিওতে আমরা পরের 5টা কোশ্চেনকে আমরা সলভ করার চেষ্টা করব।